নাজিম। আপনারা জানেন ৭১ জানুয়ারি আমরা কথা বলি দেশ এবং দেশের বাইরের রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলা সহ ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সংবাদের মানুষের সাথে থাকে আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনাদের হাতে পৌঁছাবে তার শিরোনাম দেখে নেওয়ার চেষ্টা থাকে নিউজ পোর্টাল সর্বশেষ কি সংবাদ দিচ্ছে তা দেখে নেওয়া। আপনাদের প্রশ্ন মতামত আমাদেরকে জানাতে পারেন ফেসবুক পেজে facebook.com/৭১ জার্নাল এই ঠিকানা, এবং ৭১ জার্নাল লাইভ দেখতে পাবেন ইউটিউবের লিঙ্ক ৭১ ফেসবুক পেজে দেওয়া আছে। আজকে ৭১ জার্নালের টেবিলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই তার শুরুতেই থাকছে আমরা দেখতে পেলাম একটি সিদ্ধান্ত এসেছে যেখানে বলা হয়েছে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান স্বজনের প্রার্থী হতে মানা। সেই সংবাদ নিয়ে কথা বলতে চাই। রাজনীতির গুণগত উন্নয়নে এটি কতটুকু ভূমিকা রাখবে তা নিয়ে কথা বলবো। ব্যাংকের একীভূত প্রক্রিয়ার যে কথা বলা হয়েছে সেটি আসলে আদৌ আলোর মুখ দেখবে কিনা, দেখলে কিভাবে দেখবে, যে ধরনের প্রতিবন্ধকতা সামনে আমরা দেখতে পাচ্ছি তাতে কি হতে যাচ্ছে তা বোঝার চেষ্টা করব আজকে ৭১ জার্নালে। এবং আরও কথা বলতে চাই আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কোন পথে, সেই নির্বাচনের খোঁজ খবর নেবার চেষ্টা করব। এবং আজকে ৭১ জার্নালে আমাদের সম্মানিত অতিথি হিসেবে থাকছেন সুভাষ সিংহ রায়, সম্পাদক abnews24.com, এবং থাকছেন উদিসা ইসলাম, সিটি এডিটর, বাংলা ট্রিবিউন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ৭১ জার্নালে। এবং প্রথম যে আলোচনা, সেই আলোচনা আমাদের সাথে যুক্ত হবেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, এবং থাকছেন SM কামাল হোসেন MP, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো নিউজ পোর্টালের দিকে তাকাতে চাই, তারপর আলোচনায় আসবো। সকলকে রেখে নিউজ পোর্টাল দেখতে চাই। ৭১.টিভির সংবাদ, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের MP মন্ত্রীর স্বজনরা প্রার্থী হতে পারবে না। ভারতের লোকসভা নির্বাচনের ভোটযজ্ঞ শুরু শুক্রবার। পশ্চিমবঙ্গে খেলা হবে দিদি বনাম মোদি। ধীরে ধীরে সচল হচ্ছে বিপর্যস্ত দুবাই বিমানবন্দর। ইরানের ড্রোন কর্মসূচিতে ইঙ্গো মার্কিন নিষেধাজ্ঞা। রেকর্ডের পরও বেড়েই চলেছে স্বর্ণের দাম। প্রধান সংবাদের মধ্যে আছে উপজেলা নির্বাচনে কোন্দল ঠেকাতে কঠোর আওয়ামী লীগ। ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় তার একটি সংবাদ। খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর। ভারত জুড়ে নিরাপত্তা জোরদার। এরপরে আছে আমাদের হাতে প্রথম আলো সংবাদ, গরিব দুস্থদের সারি, দুই বন্ধুর কাছে সমালোচনার মুখে ব্যারিস্টার সুমন। ইসরায়েলে হামলার প্রতিক্রিয়া, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের। ঝালকাঠিতে দুর্ঘটনা, সড়কে হারিয়ে গেল দুই বোনের পুরো পরিবার। ৫০ বছরে ৩টি রূপ ধারণ করেছে দেশের রাজনৈতিক ব্যবস্থা। ফরিদপুর প্রশাসনী সভা, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া কেউ মহাসড়কে উঠলেই ব্যবস্থা নেওয়া হবে সেই সংবাদ। এরপরে আমাদের হাতে আছে বাংলা ট্রিবিউনের সংবাদ। প্রধান খবর আছে ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান, প্রশ্ন করা হয়েছে। বৈধ পথে রেমিটেন্স কম আসার ১০ কারণ। সোনার ভরি ১,২০,০০০। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট খাতে বছরে ঘাটতি ৫৬০ কোটি টাকা। এরপরে আছে আমাদের কাছে BDnews24.com সংবাদ দেখব। ট্রাকের ব্রেক ফেইলে ঝালকাঠিতে ১৪ মৃত্যু, পুলিশ বলেছেন। ভাষাঞ্চর ক্যাম্পে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা। শিল্পী সমিতির নির্বাচন, ডিপজলের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ। এক বন্ধুকে খুশি করতে অন্যজনের শত্রু হতে পারে না, সেনাপ্রধান বলেছেন। ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটের সময় এগোলো। খুনের মামলায় আয়নাবাজি, দুজনকে ফের কারাদণ্ড। এই ছিল আমাদের হাতে সংবাদ। নিউজ পোর্টালগুলো দেখে নিচ্ছিলাম যে আলোচনা, সেই আলোচনায় প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখব। স্বজনের প্রার্থী হতে মানা, সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে রাজনীতির গুণগত মান বাড়ার ক্ষেত্রে বা উন্নয়নের ক্ষেত্রে আসলে কতটুকু কি প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা শুরু করতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে। ভালো খবর এটা যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইতিমধ্যে প্রথম পর্যায়ে যে উপজেলা নির্বাচনের যাচাই বাছাই শেষ হয়ে গেছে। সোমবারে হলো উইথড্রয়াল। আপনি এখন যদি সিদ্ধান্ত নেন যে তাদের প্রার্থী হতে মানা, এই সিদ্ধান্ত কখন কার্যকর করার কোনো সুযোগ নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রার্থী হতে কেন মানা থাকবে। প্রার্থী হওয়ার কতগুলো কোয়ালিফিকেশনস আছে, যে আমি একজন প্রাপ্তবয়স্ক নাগরিক, আমার এই বয়স এবং আমার এই যোগ্যতা, আমি প্রার্থী হতে পারবো। আমার বাবা এমপি না, আমার চাচা এমপি নাকি আমার দাদা এমপি, তাতে কি আসবে। সেটাও একটা মৌলিক মানবাধিকারের কোশ্চেন। সেটা চিন্তা ভাবনা করতে হবে যে আপনি হঠাৎ করে বলবেন যে অমুকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রার্থী হতে পারবে না, এটা সংবিধান সম্মত কিনা, এটা চিন্তা করতে হবে। এখন আছেন দলীয় শৃঙ্খলা। আপনার যে নিউজ আইটেমটা পড়লেন,
সেখানে একটা জায়গায় একবার যিনি নিউজ আইটেমটা করেছেন তিনি বলেন সরকারের সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত না মানলে মানে ব্যবস্থা না হবে। সরকার তো এই ধরনের কোনো সিদ্ধান্ত দিতে পারে, দলীয় শৃঙ্খলার ব্যাপারে সিদ্ধান্ত দিবে দল, এবং দলের যে শৃঙ্খলা সেটা রক্ষা করা এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা দলের দায়িত্ব। কিন্তু আমার অভিজ্ঞতা হচ্ছে, এবং এখানে দুজন রাজনীতিবিদ আছেন অলরেডি, একজন এমপি আছেন এবং একজন রাজনীতিবিদ এবং সংবাদপত্রের সাথে যুক্ত আছেন, তারা রাজনীতি সম্পর্কে আরো ভালো জানেন, তাদের দল সম্পর্কে আরো ভালো জানেন। আমার অভিজ্ঞতা হচ্ছে এইসব সিদ্ধান্ত কেউ মানে, আর না মানলে কিছু হয়, বিদ্রোহী প্রার্থীরা তারপরে বিদ্রোহী হয়ে আছে আবার জোর দেয়। আর এর আগে তো পার্লামেন্ট নির্বাচনে অলরেডি ডামি প্রার্থী বা স্বাধীন প্রার্থী এবং তাদের সাথে যে পার্টির যে সম্পর্ক সেটা তো পরিষ্কার হয়েছে, এবং পার্টির লোকদের এখন ধারণা হয়ে গেছে শাসক দলের কথা বলছি, কারণ অন্য দল তো নির্বাচনে নেই এবং শাসক দলের সিদ্ধান্ত নিয়ে আমরা আলোচনা করছি। তাদের মধ্যে একটা ধারণা মোটামুটি হয়ে গেছে যে কোনোভাবে নির্বাচন বৈতরণী যদি পার হয়ে যাওয়া যায় তাহলে আর কোনো শাস্তি টাস্তি পেতে হয় না, তখন গলায় মালা দিয়ে আমাদেরকে গ্রহণ করা হয়। সে কারণে দলের হাইকমান্ড থেকে যা বলা হয় এটা নিচের দিকে মানে না, তৃণমূল পর্যায়ে মানে না, এবং এমপি সাহেবরা তো মানবেন না, কারণ এমপি সাহেবরা, এখানে একজন এমপি আছেন উনি সেরকম না। এমপি সাহেবদের সম্পর্কে একটা ধারণা হচ্ছে, নতুন এমপি যারা পুরানো এমপি আছেন আর অন্যান্য এমপি আছেন তাদের সম্পর্কে ধারণা হচ্ছে যে তারা তাদের এলাকার দণ্ডমুণ্ডের কর্তা, তারা এলাকাটাকে মনে করেন তাদের জমিদারি অথবা তাদের রাজত্ব, তারা যা বলবেন সেভাবে চলবে। তারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন, ঠিক করে দিবেন, সেটা আত্মীয় স্বজন হতে পারে, তার রয়্যালটি হতে পারে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ঠিক করে দিবেন, তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটাও ঠিক করে দিবেন। এটা শুরু হয়েছিল এক সময় ফেনী থেকে, আপনাদের যদি খেয়াল থাকে, আমাদের দুজন অ্যানালিস্ট আছেন, পলিটিক্যাল অ্যানালিস্ট, তারা জানেন একসময় ফেনীতে সমস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল, যে নির্বাচনটা আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়ার কথা, সেটা অনেক বছর আগের কথা। তারপরে অনেক জল গড়িয়েছে, এখন সবকিছু আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই। এখন এমপি সাহেবরা কেন নিয়ন্ত্রণে রাখতে চান, আমাদের এখানে একজন মাননীয় এমপি আছেন, উনি বলতে পারবেন। এই যে রাখার প্রবণতা, এটা তো আমরা দেখছি এবং এটা তারা করতে চান। এখন কোনো নির্দেশ তারা মানবেন না, এটাই আমার ধারণা, এবং এটা নিয়ে সংঘাত হবে, সংঘাত হয়েছে, প্রার্থী হাইজ্যাক হচ্ছে, প্রার্থীকে বাধা দেওয়া হচ্ছে, এবং এই যে আদেশ, এই আদেশ প্রতিপালিত হবে বলে আমার মনে হয়। জি, এই পর্যায়ে তো অবশ্যই চলে আসা দরকার এস এম কামাল হোসেন আপনার কাছে, এবং সাংগঠনিক সম্পাদকরাই বিষয়গুলো দেখবেন তেমনটি নির্দেশনা এসেছে। আপনারা যারা আওয়ামী লীগের, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন, তারা এই বিষয়গুলো দেখছেন। সেখানে অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে, নিশ্চয়ই আপনি ছোট ছোট উত্তরগুলো দেবেন। শুরুটিই করতে চাই যেখানে শেষ করলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, যে নিয়ন্ত্রণে রাখার কারণ কি পড়ছে এবং সেটি আসলে মানবে না, সংঘাত আরো বাড়বে, সেখানে করণীয় কি, সেটি কি চিন্তার মধ্যে আমাদের আছে? দেখেন, আপনাকে ধন্যবাদ, এখানে বিজ্ঞ আলোচকদের ধন্যবাদ জানাই। আবু আলম শহীদ খান ভাই যে কথা বলেছেন যে নির্বাচন করা প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, আমি একমত। কিন্তু আমি কাকে বলছি? আমি বলছি দলের সংসদ সদস্য, দলের মন্ত্রীদের। কেন বলছেন? আমার সাথে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ের কথা হয়। আজকে সকালে আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের আমাদের ডেকে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয় নির্দেশনা দিয়েছেন যে সংসদ সদস্য এবং মন্ত্রীদের সন্তান স্বজনরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে এইভাবে মেসেজটা দাও। কেন? যাতে এই নির্বাচনটা প্রভাবমুক্ত হয়, এই নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে হয়, এই নির্বাচনে জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে এবং একটি সুন্দর ভালো নির্বাচন উপহার দিতে পারে। এটি হচ্ছে বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনার মূল লক্ষ্য। কারণ জননেত্রী শেখ হাসিনা এই স্লোগান দিয়েছেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এবং এই স্লোগানকেই প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু তনয়, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। উপজেলা নির্বাচনও আমরা প্রতীক দিই এই কারণে যে সকলে নির্বাচন অংশগ্রহণ করতে পারে, কারণ নৌকা এবং বঙ্গবন্ধু তনয় জননেত্রী এই দুইটার জনপ্রিয়তা একজন প্রার্থীকে জিতানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আজকে যাতে কেউ বঙ্গবন্ধু তনয় জননেত্রীর ছবি ব্যবহার করতে না পারে এবং
নৌকা ব্যবহার করতে পারে সকল দলের নেতাকর্মীদের ভিতরে যারা মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা মানুষের প্রতি যাদের আস্থা আছে, মানুষ যাদের প্রতি আস্থা আছে, সেই ধরনের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বাছাই করবে। এই কারণেই আজকে এই নির্বাচনটা হচ্ছে এবং আমরা প্রতীক দেইনি। হ্যাঁ, সেই ক্ষেত্রে মাননীয় এমপি সাহেব এবং মন্ত্রী সাহেবরা এই নির্বাচনে তাদের স্বজনদের দাঁড় করিয়ে এটা একটা প্রভাব খাটাতে পারে, নির্বাচন বিতর্কিত হতে পারে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তারা এই নির্দেশনা দিয়েছেন, একটি ভালো নির্বাচন উপহার দিয়েছেন। আবু আলম ভাই যে কথা বলে, হ্যাঁ আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমি এমপি, আমি যদি আমার সন্তানকে দাঁড় করাই দেই সেই ক্ষেত্রে সেই নির্বাচনটা প্রভাবিত হবেই। কারণ আমার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, এই সুযোগ সুবিধার কারণে নির্বাচন প্রভাবিত হতে পারে। হ্যাঁ, একজন দলের 5 জন নেতা আছে, তারা নির্বাচন হইতে পারে, আমি লোকাল এমপি হিসেবে আমি কাউরে মনে মনে সমর্থন করতে পারি, আরপি অনুযায়ী কেউ তো প্রকাশ্যে নামতে পারবে না, সমর্থন করতে পারি, তাতে কিছু আসে যায় না। কিন্তু যখন আমার সন্তান নির্বাচনে দাঁড়াবে তখন কিন্তু নির্বাচনটা প্রভাবিত বেশি হবে। জি, কামরুল হোসেন, এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি আমরা এমনও দেখেছি বহুবারের এমপি তার সন্তান, সেটি হতে পারে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান, তার বাবা অথবা মার বিরোধিতা করলো এবং বিরোধিতা করে দাঁড়িয়ে গেল। সেরকম যদি হয় সেটা কি দাঁড়াতে পারবে? তাও তো তাহলে পারবে না। আমি আপনার বলি, দেখেন, মানে পক্ষে না হয়ে বিপক্ষেও তো দাঁড়াতে পারে। আমি যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে, কিন্তু আমি এমপি মন্ত্রীর সন্তান, এই প্রভাব খাটিয়ে আমি নির্বাচনে আমি একটু থামাই। এলাকায় এই প্রভাবটা আসলে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, এই প্রভাবটা একটু চলমান, ফলে সেখান থেকে বের হতে পারছে না। আমি আজকের যে সিদ্ধান্ত গণমাধ্যমে দেখা যাচ্ছে তার সাথে একমত। যে পরিস্থিতি হয়েছিল তাতে এই সিদ্ধান্তটার সাথে আমি একমত পোষণ করছি প্রথমত। কিন্তু আমার কাছে প্রশ্ন, শুধুমাত্র মন্ত্রী এমপিদেরকে সতর্ক করার মাধ্যমে পরিস্থিতিটা মানে সামলানো যেত কিনা, মানে এই নিষেধাজ্ঞা পর্যন্ত যাওয়ার দরকার হলো কেন? না, নিষেধাজ্ঞা না, আমরা তাদেরকে বলা হয়েছে নির্দেশনা যে তাদের সন্তানরা নির্বাচনে করবে না, এটা তাদেরকে বলা হয়েছে। এবং আমি মনে করি যে এই সমস্ত সংসদ সদস্য এবং মন্ত্রীরা তারা বঙ্গবন্ধু তনয়ের দূরদর্শী নেতৃত্বের কারণে যে সিদ্ধান্ত দিচ্ছে তারা সেটা মেনে নেবে এবং এই নির্বাচনটা একটি ভালো নির্বাচন উপহার দেবে। এই দায়িত্ব আমার, আমি সংসদ সদস্য হিসেবে, আমি দলীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার দায়িত্ব যে জননেত্রী শেখ হাসিনা যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশা পূরণের জন্য আমার মতো আমি মনে করি সকল সংসদ সদস্যরও এটা নৈতিক দায়িত্ব যে তার নির্বাচন এলাকা প্রভাব মুক্ত নির্বাচন করা, প্রশ্নবিদ্ধ মুক্ত নির্বাচন করা, সংঘাত মুক্ত নির্বাচন করা, যাতে জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি বাড়ে, সরকারের ভাবমূর্তি বাড়ে, দলের ভাবমূর্তি বাড়ে। এই কারণে আমি একটু থামাই, কারণ এই আলোচনা আরো বেশ কিছুক্ষণ করতে চাই, একটা বিরতিতে যেতে হবে। কিন্তু আবারও প্রশ্ন করছি, যে সিদ্ধান্তটি এসেছে, যে বাস্তবতা আমরা দেখে থাকি, সেই বাস্তবতায় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর, মানে না জানাবার কোনো রকম কোনো কারণ নেই, সকলে এটিকে সাধুবাদ জানাবে। কিন্তু এই সময় যে কিছু বিচ্ছিন্ন বিষয়গুলো সামনে আসবে, সেগুলোর সমাধান কিভাবে করবেন সেটা আসলে বোঝার চেষ্টা আমাদের। একটা বিরতি নেব, বিরতি থেকে ফিরে এসে চাই যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে, সেটি হচ্ছে গিয়ে যে যদি এমন হয় যে কেউ একজন হয়তোবা তার বাবা অথবা মা, যিনি এমপি মন্ত্রী আছেন, তার কোনো প্রভাবই খাটাচ্ছেন না, তিনি হয়তো বিরোধিতা করছেন, তিনিও কি তাহলে দাঁড়াতে পারবে না? সেখানে কি করণীয়? যে প্রশ্নটি আবু আলম মোহাম্মদ শহীদ খান প্রথমেই করেছিলেন। সুভাষ সিংহ রায়, আসলে এই সমস্ত কঠিন প্রশ্নের উত্তর দেওয়াও কিন্তু খুব কঠিন কাজ, এবং নির্বাচন ব্যবস্থাপনা সঠিক হতে হবে এবং নির্বাচনটি নিরপেক্ষ হতে হবে এবং সন্ত্রাস এর কোনো ছোঁয়া থাকবে না, এটাই তো আমাদের কাম্য। আর দলের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র দলের নেতা কর্মী সর্বস্তরে মানুষকে মানতে হবে। আমরা দল গড়িয়া তুলিতে না পারিলেও দলাদলি কিন্তু ভালোই করিতে পারি। এবং খেয়াল করা দরকার, যেটা আবু আলম শহীদ খান বললেন, অন্য কোনো দল তো নির্বাচনে নাই। আবু আলম খান শহীদ কিন্তু ভালো করেই জানেন অন্য যে দলের কথা উল্লেখ করছেন, যাদের কথা ইঙ্গিত করছেন, তারা তো রাজনীতিতেই নাই। অতএব স্বাভাবিক কারণে তারা তো নির্বাচনে থাকবেন না, এটা একেবারে অঙ্কের মতো পরিষ্কার। অতএব সংকটটা সেখানেই হয় যখন আমরা সুরাজনীতির কথা বলি, সুশাসনের কথা বলি, তখন নির্বাচনটা খুব ভালো হোক এটা যখন কথা বলি, তখন একটি মাত্র রাজনৈতিক দলের উপর সবকিছু আমরা নির্ভর করে চলতে চাই।
আর সুরাজনীতি একটি রাজনৈতিক দল দিয়ে হবে না, এবং সুশাসনও প্রতিষ্ঠিত হয়। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আমরা জানি যে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে যে 150টি স্থানে এই নির্বাচনটি হচ্ছে, সেখানে 45 জন বিএনপির প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়াবার কথা আছে এবং জামাতের 22 জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়াবার কথা আছে। কাজেই অন্য প্রার্থীরা, অন্য রাজনৈতিক মতাদর্শের প্রার্থীরা স্বতন্ত্র হলেও আসছে কিন্তু না, সেটা তো বাংলাদেশের সবাই জানে। মির্জা ফখরুল ইসলাম আপনি কি জানেন না? বিএনপির নেতারা কি জানেন না? বাংলাদেশের যে জনগণ তারা তো এখন সবই জানে, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিবিদদের চেয়ে বেশি জানে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যা কিছু ঘটে সেগুলো আসে, যা কিছু ঘটে না, যেগুলো ঘটবে অনুমান নির্ভর সমস্ত কথা এগুলো তো আসছেই। অতএব সেটা নিয়ে আমাদের একেবারে তথ্য প্রবাহের যে একেবারে বারবারন্ত, সেটা তো আমাদের সামনে দেখতেই পাচ্ছি। কিন্তু নির্বাচন ব্যবস্থাপনায় বিএনপি অংশগ্রহণ করছে, সর্বশেষ জাতীয় নির্বাচনও বিএনপির কতজন অংশগ্রহণ করেছে, কেন্দ্রীয় নেতা কয়জন করেছেন, জেলা পর্যায়ের নেতা মধ্যে কয়জন করেছেন, সাবেক এমপি কয়জন করেছেন, সাবেক মন্ত্রী কয়জন করেছেন, এগুলো কিন্তু বিএনপির লোকজন জানেন। আর মির্জা ফখরুল তো পৃথিবীতে একমাত্র রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে পরিচিত, পৃথিবীতে সবচাইতে যার কোনো নিজস্বত্ব নাই, যার কোনো নিজের অবস্থান নাই, সেই রাজনৈতিক দলের নেতার কথা আমরা প্রতিদিন শুনছি গণমাধ্যমে। কিন্তু যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্ত তো বিএনপিও মানবে না, জামাতও মানবে না, অন্য কোনো দলও মানবে না। এটি আওয়ামী লীগের জন্য একটি সিদ্ধান্ত, আওয়ামী লীগ দলীয়ভাবে এই সিদ্ধান্তটি নিয়েছে। কাজে সেখানে বলার নিশ্চয়ই কিছু আছে। উদ্দিস ইসলাম, আপনার কাছে একটু আসি। না, আমি যেটা বলছিলাম যে খুবই যা পরিস্থিতি তৈরি হয়েছিল গত কিছুদিন ধরে, সেক্ষেত্রে দল হিসেবে যদি দলীয় নেতারা মনে করেন যে পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে, তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এবং এই সিদ্ধান্তটি সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করছি। কয়েকটা জায়গায় খটকা থেকে যাচ্ছে, সেগুলো যদি পরিষ্কার করা যায়। যেমন ধরেন, আমরা সবসময় বলি যে নেতাদেরকে তৃণমূল থেকে উঠে আসতে হবে। নেতারা তৃণমূল থেকে উঠে আসে কিভাবে? তৃণমূলের নির্বাচন করে তারপরে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনে এসে প্রতিনিধিত্ব করবে, এটাই তো তার স্বপ্ন থাকে। সেই জায়গায় যদি এভাবে আটকে দেওয়া হয়, সেইটা কোনোভাবে বিভ্রান্তি তৈরি করবে কিনা, এটা একটি। 2 নম্বর প্রশ্ন আমার সিদ্ধান্তটা জানার পর থেকেই ঘুরছে যে ধরেন কেউ মানলো না, যেটা আবু আলম শহীদ খান বলেছেন যে ধরেন কেউ মানলো না, তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া সেই অর্থে হয় না, সেটা তো এখন প্রায় প্রমাণিত। ফলে এই যে দল এত বড় একটা সিদ্ধান্ত নিল, সেখানে স্টে করবে কিনা এবং সেইটাও সেই ভীতি কোটানকোট শঙ্কা দলের নেতাদের, এমপি মন্ত্রীদের আছে কিনা, নাকি তারা নিজেদের মতো করেই ঠিক আছে পরবর্তীতে সামলে নেওয়া যাবে, এইরকম জায়গাতে দাঁড়াবেন কিনা, সেই প্রশ্নটি আমি কামাল হোসেনকে করতে চাই যে আসলে তারা কোন জায়গায় আছে। আপা, আমি একটু বলি, আপনাদের আমার একটু খটকা লাগছে। সেটা হচ্ছে যে অন্য যে কোনো উপজেলা নির্বাচনের চেয়ে, আগের নির্বাচনের চেয়ে এই নির্বাচনের ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে এই কারণে, যেহেতু দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না, অতএব স্বাভাবিক কারণে এই জায়গায় আপনি কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবেন, গঠনতন্ত্রের কতটুকু আপনাকে অ্যালাউ করবে, এবং আমাদের গণতান্ত্রিক অধিকার, তার সাংবিধানিক অধিকার কতটুকু সেখানে খর্ব করা হবে, এগুলো অনেক বিষয়, কোনো জটিল বিষয়। অতএব সেই বিষয়ে সরকার যেটা সিদ্ধান্ত নিচ্ছে, আপনার সাথে আমি একমত। মাঠ প্রশাসন সামলাতে যে সরকার হার্ডলাইনে, এইটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংবাদ। এইটা যদি কার্যকরী হয়, করতে পারা যায়, এবং সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে দেখবো একটা গুণগত পরিবর্তনের জায়গা নিশ্চয়ই আমরা দেখতে পারবো। এইটা আমার কাছে মনে হয়। জি, এস এম কামাল হোসেন, উত্তরগুলো নিতে চাই। প্রথম প্রশ্নটি হচ্ছে কি, এই সিদ্ধান্ত কি সরকারের নাকি আওয়ামী লীগের? নিশ্চয়ই আওয়ামী লীগের। কাজে সরকার তো না। আমি আপনার বলি, এটা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু থানায় গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনার নির্দেশনা আমাদের দলের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে হয়েছে, যেটা আজকে সমস্ত পত্রপত্রিকা আসছে এবং মিডিয়াতেও আসছে। মূল লক্ষ্য হচ্ছে এই নির্বাচনটাকে প্রভাব মুক্ত করা। আপনারা যেটা বলেছেন, মিডিয়াতে দেখিয়েছেন যে আমাদের কিছু সংসদ সদস্যরা যে বক্তব্য দিয়েছেন, যে কাজগুলো করেছেন, এটা আমরা মনে করি এটা নির্বাচনের ক্ষেত্রে একটা বাধা, একটা ভালো নির্বাচন হওয়ার হ্যাঁ, নির্বাচনকে প্রভাব করে। আপনি নির্বাচন যে কেউ করতে পারে। হ্যাঁ,
আজকে আমরা মনোনয়ন দেইনি ঠিকই আছে, কিন্তু আমাদের একটি নির্বাচন এলাকায় আমাদের অনেক দায়িত্বপূর্ণ নেতা আছে যারা দুঃসময় দুর্দিন এই দলটাকে সুসংগঠিত করেছে, তারা অনেকেই নির্বাচন করতে চায়। সেই ক্ষেত্রে আমরা এবার প্রতীক না দিয়ে বঙ্গবন্ধু তানার নেতৃত্বে আমাদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত আমরা প্রতীক না দিয়ে সবাইকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হয়েছে। যার গ্রহণযোগ্যতা আছে, তৃণমূলের মানুষ যাকে চায় সেই নির্বাচিত হয়ে আসুক। এবং সরকারের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, যাতে একটা সংঘাতমুক্ত নির্বাচন হয়, একটি ভালো নির্বাচন হয়, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয় এবং জনগণ ভোট কেন্দ্রে যায়। সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি, আমি যাতে নির্বাচন এলাকায় কোনো প্রভাব না খাটাই, এই ধরনের প্রভাব না খাটানোর জন্য বঙ্গবন্ধু তনয় আমাদের একটি মেসেজ দিয়েছে যে আমাদের স্বজনরা যাতে না দাঁড়ায়। যে স্বজনদের জন্য আপনি বলবেন যে ভোট না দিলে উন্নয়ন বলবে, সেই স্বজনদের দাঁড়ানোর দরকার নাই। যদি আপনার গ্রহণযোগ্যতা থাকে আপনি জনগণের কাছে যান, কাউকে জিম্মি করার দরকার নাই। এখানে সবাই নির্বাচনে অংশগ্রহণ জি, সেখানে আমার প্রশ্নটির উত্তরটি যদি এস এম কামাল হোসেন আপনি দিয়ে দেন, সেটি হচ্ছে গিয়ে যে স্বজন অথবা সন্তান কিন্তু সে কোনো রকম কোনো প্রভাবে প্রভাবিত নন অথবা কোনো প্রভাব খাটাতেও আগ্রহী নন, সে হয়তো বা একেবারেই ভিন্ন ধারায় আছে, সে কি দাঁড়াতে পারবে? আমি এই প্রশ্নের উত্তরটি নিতে চাই সুভাষ সিং রায়, আমার প্রশ্নটি হারিয়ে যাবে। একই ধরনের কামাল ভাই, আপনি কি একটা কথা বলতে পারবেন, প্রত্যাহারের শেষ তারিখ 22 এপ্রিল, যাদের নিয়ে সমালোচনা হচ্ছে, যাদের কথা গণমাধ্যমে আসছে, এই 22 এপ্রিলের আগে তাদের নাম প্রত্যাহার হবে? আমার বিশ্বাস যে আমি যেহেতু বঙ্গবন্ধু তনয়ের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। দেখেন, আমি একটা মেসেজ দিতে চাই, এখানে কেউ অপরিহার্য না। শেখ হাসিনা যা হারিয়েছেন আমরা কেউ তা হারাইনি। আমি এস এম কামাল রাস্তাতে তুলেন আমাকে জাতীয় নেতা বানিয়েছেন। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য। বঙ্গবন্ধু তনয় যে ডিজায়ার করেছেন, যেটা উনি আমাদের নির্দেশনা দিয়েছেন, আমি মনে করি সকল নেতা কর্মীদের যারা সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের সকলেই বঙ্গবন্ধু তনয়ের নির্দেশনা মেনে আমার মনে হয় তার এলাকাকে নির্বাচনকে প্রভাবমুক্ত করা, একটি ভালো নির্বাচন উপহার দেওয়া বঙ্গবন্ধু তনয়ের দিকে তাকিয়ে। কারণ আমরা কেউ অপরিহার্য না। আমাকে যদি দল থেকে বাইর করে দেয় তাহলে আমার কাজ পিছনে কেউ ঘুরবে না। এই কারণে আমি মনে করি যে জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা আমাদের সকলকে মেনে চলা উচিত এবং এটা কার্যকরী করা উচিত এবং একটি ভালো নির্বাচন, উপজেলা নির্বাচন উপহার দেওয়া, যাতে সরকারের ভাবমূর্তি বৃদ্ধি পায়, দলের ভাবমূর্তি বৃদ্ধি পায়, সেটি বোঝা যাচ্ছে। তবে সিদ্ধান্তের পাশাপাশি কোন সিদ্ধান্তগুলো বোধহয় এখন পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি। আবলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আসি। জি, মানে আমার কাছে সেটি মনে হচ্ছে পুরো আলোচনা শুনে, আমি যদি ভুল না করে থাকি, সিদ্ধান্ত স্পষ্ট এবং সিদ্ধান্ত কি কারণে, কি উদ্দেশ্যে, কি স্বার্থে করা হয়েছে সেটাও স্পষ্ট। কিন্তু সিদ্ধান্তের পাশাপাশি বিশেষ কোনো পরিবেশে অথবা বিশেষ কোনো অবস্থায় কি ধরনের বিষয়গুলো সমাধান হবে, অনুসিদ্ধান্তগুলো বোধহয় নেওয়া হয়নি। সেরকম কি বিষয়টি হয়ে গেছে? না, দল একটা সিদ্ধান্ত নিয়েছে এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে, এ ব্যাপারে বিতর্কের কিছু নাই। বাট দলীয় সিদ্ধান্তটা বাস্তবায়ন কিভাবে হবে এবং আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা, এটা সুভাষ সিংহ রায় জিজ্ঞেস করলেন যে 22 তারিখে সবাই উইথড্র করবে কিনা। এখন কামাল হোসেনের একটা বিশ্বাস আছে, বিশ্বাস থেকে উনি কথা বলছেন। আমাদের তো 22 তারিখে দেখতে হবে আসলে প্র্যাকটিক্যালি কি ঘটে, সেটা না দেখার আগে কিছু বলা যাবে না। বাট এই যে সিদ্ধান্ত, এটা ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত যদি কার্যকর করা যায় তাহলে হয়তো উপজেলা পর্যায়ে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, সবার অংশগ্রহণমূলক যেটা চাচ্ছেন যে নিজেদের দলের মধ্যে, সেটা হয়তো করা সম্ভব। বাট আমার কাছে মনে হয় যে নির্বাচন ব্যবস্থাটা আসল জিনিস। আপনি কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, তিনি কত শক্তিশালী, তিনি এমপি কি আত্মীয় হন না হন না, বা এমপি সাহেব কি ধরনের প্রভাব বিস্তার করবেন, এটার উপরে কথা বলবেন। এমপি সাহেবরা বা ডিসি সাহেবরা বা রিটার্নিং অফিসার বা ওসি, ইউনো, পুলিশ কনস্টেবল, আনসার, তারা যেন, বা স্কুল টিচার যারা নির্বাচনের সাথে দায়িত্ব পালন করবেন, তারা যেন কোনোভাবেই কোনো প্রভাবের কাছে নত না হন, নিজেরাও যেন লোভী হয়ে নিজেরা বিক্রি না হয়ে যান, এবং তারা যেন একটা ভালো নির্বাচন করে, সেই ব্যাপারে একটা নিশ্চয়তা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে। এবং সরকার যদি সেটা নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু এই ব্যক্তিগত পর্যায়ে কোনো বিধিনিষেধ আরোপের দরকার হয় না। নির্বাচন ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে যে মানুষ ভোট দিতে যাবে, যাকে খুশি তাকে দিবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যেটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার এবং প্রধানমন্ত্রীর একটা
বড় স্লোগান, যেটা খুব পপুলারাইজ হয়েছিল এবং সেই স্লোগানের মধ্য দিয়ে উনি ক্ষমতায় এসেছিলেন এবং ক্ষমতায় আছেন, সেটা যদি তারা বাস্তবায়ন করতে পারে সেটাই হলো বড় জিনিস। সেখানে গুরুত্ব দিতে হবে। এমপি সাহেব বললো যে আমার ছেলেকে ভোট না দিলে বা আমার সন্তানকে ভোট না দিলে সেই এলাকায় ভোট কম পেলে আমি সেখানে উন্নয়ন করবো না। সেখানকার তো অ্যাডমিনিস্ট্রেশন আছে যারা ভোটটা করবে, তাদেরকে বলা যে এমপি সাহেবের এইসব কথাবার্তা যাই বলে এটা কোনো ইয়ে নেই, কোনো রকম ওয়েট নাই, এবং এই জন্য আপনারা নির্বাচনে কোনো রকম প্রভাব বিস্তার কাউকে করতে দিবেন না। আর দরকার হলে এমপি সাহেব যদি আর কেউ আছে, এমপি সাহেব যদি নিজে একটা ভোট না দেন, একটা ভোট যদি না দেন তাতে কিছুই যা আছে না। আপনি কামাল হোসেন সাহেবের 300 এমপি কে ডাকেন, আপনি পার্লামেন্টে অধিবেশন ডাক দিয়ে দেন, দিয়ে বসে রাখেন এখানে, আপনারা গণভবনেও বসে রাখতে পারেন, আপনার এইখানে ঢাকার হোটেল টোটেলে আইনে বসে রাখতে পারেন, থাকেন এখানে, যাবেন না এলাকায়। উনি একটা ভোট না দিলে কি হয়েছে? উনি তো প্রভাব গেলেই প্রভাব বিস্তার করবেন, এটা খুবই স্বাভাবিক, এটা তার একটা গণতান্ত্রিক অধিকার, এটা আমি মনে করি। আর যেহেতু তিনি তার গণতান্ত্রিক অধিকারের অপপ্রয়োগ করেন, সেই কারণে আপনার দল যদি খুব শক্তিশালী হয়, কল অল অফ দি এমপিস টু ঢাকা, যে 150টা উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানকার এমপিরা এখন ঢাকায় থাকবে, কামাল হোসেন সাহেবের আন্ডারে থাকবে, আপনি একজন ডিভিশনাল অর্গানাইজিং সেক্রেটারি, আপনার সাথে থাকবে কয়েকজন, হোটেলে থাকবে, খাওয়া দাওয়া করবে, সিনেমা দেখবে, নেটফ্লিক্স দেখবে, অসুবিধা নেই। তবে এটুকু আসলে একদম আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে মহৎ উদ্দেশ্যে এমন একটি দলীয় সিদ্ধান্ত এসেছে, প্রভাব মুক্ত, সংঘাত মুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেটি যেন হয়, সেই প্রত্যাশাটি আমরা সকলে রাখতে চাই। এবং আশা করি, যেমন আশা করছিলেন আমাদের এস এম কামাল হোসেন, যে সেই বিশ্বাসটি আমরা রাখতে চাই যেন এই সিদ্ধান্তের প্রতি সকলে পূর্ণ সম্মান দেখায় এবং যে যে আছে এ ধরনের দোষে দুষ্ট হয়েছেন তারা যেন নিজেদের নামটি আসলে উইথড্র করে নেন। এই আলোচনা আমার মনে হয় এখানে আমরা শেষ করতে পারি। আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং এস এম কামাল হোসেন এমপি, আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিরতি। ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক, বাংলাদেশ ব্যাংক, এবং আরো যুক্ত হবেন ডক্টর সাইম আমির ফয়সল, অর্থনীতি বিশ্লেষক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং যে আলোচনা সেটি হচ্ছে ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে কিনা সেই প্রশ্ন তোলা হয়েছে, এবং সেখানে আমরা বেশ কিছু বিষয় দেখলাম। আমরা জানি যে কিছুদিন যাবত এই আলোচনাটি ছিল, যেখানে বলা হচ্ছিল যে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলো একীভূত করার কাজ শুরু হবে, এবং সেটি আসলে কবে নাগাদ হবে সেটি নিয়ে এখন প্রশ্ন আছে। বলা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ তৈরি করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকও কিছুটা নমনীয় হয়ে ঘোষণা দিয়েছে যে 5টি ব্যাংকের বাইরে নতুন কোনো ব্যাংককে আপাতত একীভূত করা হবে না। এবং সেখানে আমরা দেখলাম যে একীভূতকরণের বিপক্ষে অবস্থান নিয়েছে ব্যাংকগুলোর কর্মকর্তা কর্মচারীরা। সেখানে বেশ কয়েকটি ব্যাংকের নামও উঠে এসেছে এবং তারা বিদ্রোহ ঘোষণা করেছে, তারা কোনোভাবেই অপর কোনো ব্যাংকের সাথে মার্চ করবে না তেমন কথা বলেছে, কোনো একটি বিভাগকে অচল করে দেবে এমন হুঁশিয়ারি আমরা দেখতে পেলাম। ঠিক সেখান থেকে আলোচনাটি শুরু করতে চাই ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে। যে সিদ্ধান্তটি এসেছিল সেই সিদ্ধান্তের বিপক্ষে যখন কর্মকর্তা কর্মচারী, বিষয়টা আসলে কি, কেন তারা মার্চ করতে চায় না, মার্চ করলে সুবিধা কি, আর না করতে পারলে সুবিধা কি? ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শকদের। সেটা হলো যে আপনার ব্যাংকিং মার্জারের একটা প্রসিডিউর আছে, এই প্রসিডিউর এখানে মনে হয় পালন করা হয়। এটা হলো যে আপনার নাম্বার 1 হলো এটা একটা পাবলিক পলিসি ইস্যু, এটা কিন্তু কারো ব্যক্তিগত ইয়ে না, দিস ইজ নট এ সামরিক ফরমান, মিলিটারি ফরমান। সেখানে আপনার পাবলিক পলিসিকে আপনাকে ডিল করতে হবে। পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটি আছে, এখানে কেন্দ্রীয় ব্যাংক অথবা যে যারা যারা মার্চ হবে তারা একটা প্রস্তাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিবে, দেওয়ার পরে এইটা তারা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স তাদের কাছে দিবে। প্রসিডিউরটা হলো এরপরে তারা যদি এগ্রি করে এরপরে যাবে এটা ল মিনিস্ট্রিতে যাবে। কেন? এটাও পাবলিক ইন্টারেস্টের কারণে, এটা পাবলিক পলিসি, মানুষের ডিপোজিট হোল্ডারের টাকা আছে এবং পাবলিক জড়িত, ডিপোজিটের সাথে জড়িত, যারা একই লোক চাকরিও করে আবার তার টাকা ব্যাংকে জমাও আছে, সুতরাং তার রাইট আছে সিটিজেন হিসেবে। তারপরে আছে যে ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রির যদি অপিনিয়নগুলা পাবলিক ইন্টারেস্ট প্রোটেকশনের ক্ষেত্রে যদি ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি ক্লিয়ারেন্স দেয় যে কোন কোন আইনের দ্বারা এটা বন্ধকতা সৃষ্টি হতে পারে, যেগুলোর কারণে আপনার এটা
কেউ যদি মামলা টামলা করে, ইন দ্যাট কেস সেই মামলা লিটিগেশনগুলোকে ফেস করার পরে কিন্তু এটা হ্যাং হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত 2 বছরও লাগবে, 3 বছরও লাগতে পারে, তখন এটা হ্যাং হয়ে যায় কেউ যদি মামলা করে এবং ক্ষতিগ্রস্ত যায়। তারপরে হলো যে একটা প্রপোজাল তৈরি করতে হবে মার্জারে উইথ ইকোনমিক জাস্টিফিকেশন, যে আমি কি বেনিফিটটা পাবো এখান থেকে, এবং এটার শেয়ার হোল্ডিং যে চেঞ্জটা এটা কিভাবে হবে সেটার পদ্ধতিটা কিন্তু তারা প্রপোজ করতে হবে। প্রপোজ করার পরে এটা কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে, কেন্দ্রীয় ব্যাংক এটাতে এগ্রি করতে হবে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের একক ক্ষমতা আছে এটা যদি ধারণা করা হয় এটা ঠিক হবে। এটি যে পাবলিক ইন্টারেস্ট বিষয়ক লিটিগেশন হতে পারে। তারপরে আসেন, এরপরে আছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার যারা আছে প্রফেশনাল, তাদেরকে দিয়ে আপনাকে এখানে কোন রকমের আপনার এই মার্জারটা যে হচ্ছে, এই মার্জারে যে মাইনরিটি ইন্টারেস্টের কোনো প্রোটেকশন আছে কিনা সেটা এনশিওর করবে এবং ফেয়ারনেস অপিনিয়ন একটা কালেক্ট করতে হবে। যেমন আমাদের দেশে একটা মার্জার হয়েছে আপনার চিটাগাং স্টক এক্সচেঞ্জের আওতায়, এই যে হাইডেলবার্গ সিমেন্ট এবং বিসিআইসির সাথে এটা তখন অন্য মালিকানা ছিল। সেটা হাইডেলবার্গ সিমেন্ট যখন তৈরি করে তখন তারা এটা টেক ওভার করছে। টেক ওভার করার পরে বিসিআইসি এবং এটার সাথে টেক ওভার হওয়ার পরে তখন কিন্তু তারা ফেয়ারনেস অপিনিয়নটা একটা নিয়েছে, সেটা লাগবে। তারপরে এই যে এটা কেন এটা লাগবে, কেন আপনার মাইনরিটি ইন্টারেস্ট প্রোটেকশন করা, তারপরে ডিপোজিটারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা, বড়োয়ারদের রাইটস অ্যান্ড অব্লিগেশন, এগুলা যে আমি একজন বড়োয়ার ছিলাম, আমার সাথে যেই ব্যাংকটা এই ব্যাংকের ভিতরে ঢুকতেছে তার সাথে যে চুক্তিটা ছিল সেই চুক্তিগুলার নিটিগিটি সেটা আবার নতুন ব্যাংক যে টেক ওভার করবে সে এটাতে সবগুলোতে এগ্রি করে আছে। ব্যাংক টু ব্যাংক ডিফার করতে পারে শর্ত, লোনের শর্ত। সেই ক্ষেত্রে এগুলাকে কিন্তু একটা অ্যালাইনমেন্টে আসতে হবে, তারা সবাই বুঝতে হবে। এটা তাহলে এক দীর্ঘ প্রক্রিয়া। স্বপ্ন, এরপরে শুধু একটা বাক্যে বলা যায় যে এর কিছুই হয়নি। এগুলো ছাড়া এখন সামরিক ফরম্যাট এটা দিলে মিলিটারি গভর্নমেন্ট হলে সেটা হলে আলাদা কথা। এখন সিভিলিয়ান গভর্নমেন্টের সময় তো এইগুলোর মামলা টামলা হবে, এটা স্বাভাবিক। তারপরে আবার জামালউদ্দিন স্যার, আমাদের আপনি যা বলছেন এতক্ষণ ধরে সবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমি দর্শক নিশ্চয়ই উপকৃত হয়েছে এবং সবাই একমত হবে। কিন্তু বাংলাদেশ স্বাধীন হবার পর আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, যে ব্যাংকগুলোর নাম বঙ্গবন্ধু নিজে দিয়েছিলেন, এই ব্যাংকগুলো তো মার্জিং এর মধ্য দিয়ে কিন্তু ব্যাংকগুলো এসেছিল। তখন প্রক্রিয়াটা কেমন ছিল সেটাই আমি একটু জানবার আকাঙ্ক্ষা। সুযোগ দেয় আমি বলতে পারবো। সেটা হলো যে 1972 সালে ব্যাংক ন্যাশনালাইজেশন যে অর্ডিন্যান্স, সেটার বলে যে মার্জারটা হয়েছে ওটাকে বলা হয় ফোর্স মার্জার, এবং গভর্নমেন্টের পলিসির কারণে। তখন রাষ্ট্রায়ত্ত করবেন আপনি, এটা পলিসি, রাষ্ট্রীয় নীতি। সেই ক্ষেত্রে তখন আর এটাতে অন্য কারো কোনো রকমের কথাবার্তা নাই। তারা ওই পুরান যে এগুলোকে জোড়ায়া, যেমন সোনালী ব্যাংক হচ্ছে 3টা মিলে, আপনি যেটা বোর্ডে ছিলেন, তারপরে এরকম 3-4টা মিলে রূপালী ব্যাংক, সেই পেছন দিকে আর আজকের দিনে না গেলেও হবে, কারণ আজকের দিন নিয়ে এত প্রশ্ন আছে যে এই প্রশ্নের উত্তর সব হয়তো আমরা বেরিয়ে করতে পারবো না। মোটামুটি বোঝা যাচ্ছে, তবে প্রক্রিয়া যে খুবই দীর্ঘ এতে কোনো সন্দেহ নেই। সেই প্রক্রিয়াটি আসলে কাজ শুরু হবে কিনা, আদৌ হবে কিনা, সেই প্রশ্ন যে উঠেছে এবার মোটামুটি ডক্টর জামালউদ্দিন বুঝতে পারছে যে এই দীর্ঘ প্রক্রিয়ার কারণেই প্রশ্নগুলো সামনে আসছে। ডক্টর সায়েম আমির, আপনার কাছে একটু আসতে চাই, এবং সেই ক্ষেত্রে একটু প্রশ্ন যেটি আসলে জনগণের প্রশ্ন, যে একটি ভালো ব্যাংক, সবল ব্যাংক কেন একটি দুর্বল ব্যাংকে নেবে? ব্যাংক তো একটি ব্যবসা প্রতিষ্ঠান এবং তারা একটি ব্যবসা করতে নেমেছে, সাথে সেবাও তারা দিচ্ছেন। কেন একটি দুর্বল প্রতিষ্ঠানকে তারা সাথে নিয়ে তাদের ব্যবসাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে, নাকি ক্ষতিগ্রস্ত হয় না? ছোট করে জানবো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতাকে সালাম এবং সম্মানিত সহরচকদের আমার শুভেচ্ছা। বাস্তবতা হচ্ছে, আপনি যদি দেখেন বেসিক ব্যাংকের একটা, যদি আমি উদাহরণটা দিই, বেসিক ব্যাংকের সমগ্র টোটাল ডিপোজিট ছিল প্রায় 15,000 কোটি টাকার কাছাকাছি। 1,000 কোটি টাকার একটি পেইড আপ ক্যাপিটাল ছিল। তার নেট ইন্টারেস্ট ইনকামের প্রতি বছরে দেখা গেল যে 250 কোটি টাকার কিন্তু বার্ষিক তার লস হচ্ছিল। নেট ইন্টারেস্ট ইনকামে তার লস ছিল এখানে সরাসরি। ইপিএস ছিল 1.2 নেগেটিভ, 1.2
মানে প্রতি শেয়ারের প্রতি তার 1.5 টাকার মতো লস হচ্ছিল। এবং আপনি যদি মন্দা ঋণের কথা দেখেন, 15,000 কোটি টাকা জনগণের আমানতকারীর অর্থ দিয়ে ডিপোজিটের কাস্টডিটা যারা ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরের যারা দায়িত্ব যারা ছিল, তাদের হাতে 15,000 কোটি টাকা জনগণের অর্থ, জমাকৃত অর্থ ছিল। এখান থেকে প্রায় 14,000 কোটি টাকা ঋণ বরাদ্দ করা হলো। 14,000 কোটি টাকা ঋণ বরাদ্দর ভিতরে দেখা গেল যে প্রায় 8,500 কোটি টাকা বর্তমানে ব্যাড লোনস হিসাবে চিহ্নিত করা আছে। তো আমার একটা পরিষ্কার করে প্রশ্ন যে দেখেন, মার্জার যে কথাটা বলা হচ্ছে, এখন আপনি ব্র্যাক ব্যাংকের সাথে মার্জার হবে বা ভালো একটা স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের সাথে যখন মার্জার হবে, এই ব্যাড লোনগুলো যেখানে আছে, আমানতকারীর যে জমাকৃত অর্থ ছিল সে অর্থ তার অর্থ নেই। আজকে এই বেসিক ব্যাংকের আত্মসাৎকারী ছিল প্রথম সারি 30টা প্রতিষ্ঠান, যারা এই 8,000 কোটি টাকার মন্দা ঋণের ভিতরে 5,500 কোটি টাকা মাত্র 30টা প্রতিষ্ঠান নিয়েছে। এবং আমি আপনাদেরকে নাম পড়ে শোনাতে পারি। আমাদের বাড়ি লিমিটেড গ্রুপ 709 কোটি টাকা, নিউ ঢাকা সিটি ডেভেলপমেন্ট গ্রুপ 342 কোটি টাকা, এমারেল্ড অটো ব্রিক্স 233 কোটি টাকা, আলী গ্রুপ 229 কোটি টাকা। এরকম যে 10টা যে প্রতিষ্ঠান যে রয়েছে এবং 30টা যে প্রতিষ্ঠান রয়েছে এই বেসিক ব্যাংকের সাথে, যারা সরাসরি জনগণের অর্থ আত্মসাৎ করেছে, তাদেরকে এখনো কেন বাংলাদেশ ব্যাংক অ্যারেস্ট ওয়ারেন্ট সরকারের মাধ্যমে আইন পাশ করে কেন অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়নি? আপনি দেখবেন ভিয়েতনামে মাত্র $12 বিলিয়ন আত্মসাৎকারী মিস ল্যাং, তার মাত্র মৃত্যুদণ্ড প্রাপ্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, ডেথ সেন্টেন্সিং হয়েছে। হ্যাঁ, আমরা বর্তমানে দেখেছি হলমার্কের যারা আসামি ছিল তাদেরকে মাননীয় আদালত এটাও বলেছে যে ভবিষ্যতে ডেথ সেন্টেন্সের অবস্থায় যেতে পারে। দেখেন, দিজ আর ফাইন্যান্সিয়াল ক্রিমিনালস, তাদের সাথে কোনো ধরনের সিম্পাথির কোনো জায়গা থাকে না। যারা জনগণের টাকা আত্মসাৎ করতে পারে, মেরে খেতে পারে, তাদেরকে অবশ্যই কঠোর শাস্তি দিও। আমার একটা প্রস্তাবনা থাকবে, মার্জার করার আগে সর্বপ্রথম তাদের পার্সোনাল অ্যাসেট বাজেয়াপ্ত করা উচিত। যদি দেশের মানুষের অর্থনীতিটাকে সাবলীলভাবে ভবিষ্যতে একটা সাস্টেইনড প্রোগ্রেশনের দিকে আপনি আগাতে চান, এদের সাথে কোনো সিম্পাথি দেখার কোনো সুযোগ নাই। বাংলাদেশে তো আমাদের 18 কোটি মানুষ, এই স্বনামধন্য ডিফল্টার রয়েছে মাত্র 5,000 থেকে 6,000, 0.0001%। এই পচা আমগুলাকে যদি আমরা চিহ্নিত করে ধরতে না পারি, আমি এখানে 5 জনের নাম বললাম, 5টা প্রতিষ্ঠানের নাম বললাম, প্রথম কাতারে যে ডিফল্টের 1, 2, 3, 4, 5 প্রথম সারি, প্রত্যেকটা ব্যাংকের এরকম ক্লাসিফিকেশন লিস্ট আছে। আপনারা উন্মুক্ত করেন, গণমাধ্যমে বিজ্ঞাপন দেন, বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞাপন দেওয়া উচিত। এদের অর্থ, এদের পার্সোনাল অ্যাসেট যদি আপনি বাজেয়াপ্ত করেন, তখন দেখবেন যে ব্যাংকের টাকা আবার ব্যাংকে তখন ফেরত আসা শুরু হবে। না হলে যতই মার্জার আমরা করার চেষ্টা করি না কেন, এই যে 15,000 কোটি টাকাটা, এর ভিতরে তো 9,000 কোটি টাকা নাই হয়ে গিয়েছে। আপনি সংযুক্ত করছেন ভবিষ্যতে 6,000 কোটি। এই ব্যাখ্যাটুকু বুঝতে পেরেছি ডক্টর সাইম। আমার যে প্রশ্নটি ছিল সেটার যদি একটু উত্তর দেন, কারণ এটি দর্শকদের, জনগণের আসলে ভীষণভাবে কৌতূহল যে একটি সবল ব্যাংক কেন একটি দুর্বল ব্যাংকে নেবে। না, আপনি যদি দেখেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইন আমেরিকা, তাদের সাথে কিন্তু জেপি মর্গানের কিন্তু একটি মার্জার হয়েছিল। এবং আপনি যদি সিলিকন ভ্যালি ব্যাংকও দেখেন, তাদের $200 বিলিয়ন অ্যাসেট ছিল। তো মার্জার ইজ আ ভেরি অ্যাকসেপ্টেবল কনসেপ্ট। কিন্তু বাংলাদেশে তো লাভটি কি? বাংলাদেশে আমাদের বর্তমানে এই যে বেসিক ব্যাংকের যে 6,500 কোটি টাকা, যেটা বর্তমানে আমাদের বলা যায় রিজার্ভ রেশিও বলেন, আপনি স্ট্যাচুটরি রিজার্ভ দেখেন, প্রত্যেকটা মেট্রিক অনুযায়ী নতুন একটা ব্যাংকের সাথে যখন সংযোজন করা হবে, অবশ্যই ইট হ্যাজ টু বি উইথ দ্য কনসেন্ট অফ দ্য মার্জারিং ব্যাংকস। তাদের একটা উইলিংনেস তো থাকতে হবে। আজকে ব্র্যাক ব্যাংক বলেন, আপনি এক্সিম ব্যাংক বলেন, যেই ব্যাংক তাদের সাথে মার্জার করতে যাচ্ছে, তাদের অবশ্যই তাদের ব্যালেন্স শিটের সাথে এই মন্দা ঋণগুলো যখন সংযোজন হবে, এটা কিন্তু তাদেরও কিন্তু ব্যালেন্স শিটে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো স্বাভাবিকভাবে সেটাই প্রশ্ন ফিরবো আপনার কাছে। আমি ফিরবো সুভাষ সিংহ রায়, উদিসা ইসলাম, আপনার কাছে আপনাদের কাছে চলে আসি। আপনাদেরও নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। না, আমি যারা আমরা ইকোনমিক্স বুঝি না, যারা আমরা ইনকাম করি এবং কিছু টাকা ব্যাংকে রাখি, সেই জায়গা থেকে জানতে চাই যে, এবং তারপরে আতঙ্কগ্রস্ত হয়ে যাই। বুঝি নাই। এবং তারপরে আতঙ্কগ্রস্ত হয়ে যাই। হ্যাঁ, এবং আমার কথা হচ্ছে, যদি আমি বেসিক ব্যাংকের টাকা রাখার একজন গ্রাহক হয়ে থাকি, মার্জ করার পর আসলে আমি তখন কার গ্রাহক? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই মার্জের বিষয়টা আমাকে, মানে আমি তো গ্রাহক হিসেবে এটা আমাকে জানতে হবে যে কি ঘটছে।
2 নাম্বার হচ্ছে যে টাকাটা নাই হয়ে গেছে আপনি বলছেন, সেই টাকাটা তাহলে পরে চলে আসবে, বা ব্যাড লোন যেটা বলছেন সেইটা কোথা থেকে উদ্ধার হবে? আমি সাথে যুক্ত করে দিই, মানে ছোট্ট বিষয়, আলোচনা খুব চমৎকার গতিতে এগোচ্ছে। বেসিক ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছে তারা কোনো সরকারি ব্যাংকের সাথে তারা একত্রিত হতে চায়, কোনো বেসরকারি ব্যাংকের সাথে না। এই দাবিটা কতটা যুক্তিসঙ্গত? এটা আপনার সরকারকেই ডিসাইড করতে হবে, এটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, কারণ সরকারি মালিকানাধীন যে ব্যাংক আছে, আবার বেসিক ব্যাংকের যে লোকজনের যে কর্মকাণ্ড, এটা আপনার কার সাথে তারা মার্জ হচ্ছে, অন্য কোন ব্যাংকের সাথে হচ্ছে, যেই ব্যাংকের সাথে হচ্ছে সেই ব্যাংকের কর্মকাণ্ডের সাথে এদের মিল থাকলে এটা সুবিধা। যেমন আপনার সোনালী ব্যাংকের সাথে ডেভেলপমেন্ট ব্যাংকের যে মার্জার, কিন্তু আপনার সেটা হলো লং টার্ম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। বেসিক ব্যাংকের সাথে হচ্ছে সিটি ব্যাংকের যে আলোচনা হচ্ছে, সিটি ব্যাংক রাজি আছে কিনা? সিটি ব্যাংকের কাছে আপনি যদি জোর করে রাজি করেন, সেটা হলো জোর জবরদস্তি করলে তো হবে না, স্বাভাবিকভাবে তাদের ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে হবে। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি তার নিতে হবে, তার বোর্ডে এটা সিদ্ধান্ত নিতে হবে, এবং এখানে যে ডিরেক্টর গুলা আগে ছিল ওখানে, সেই ডিরেক্টররা এখানে কত শেয়ার পাবে সেটাও কিন্তু সর্ট আউট করতে হবে, তারপরে না এটা হবে। এর আগে তো এটা হওয়ার কোনো সুযোগ নাই। একটা নীতিমালা লাগবে এবং সংসদে আইন পাস করতে হবে অবশ্যই। আপনি যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা বললেন ডক্টর জামালউদ্দিন, অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু এটা রিভিউ হয়, এই আইনও রিভিউ হইতেছে, মার্জারের আইন, সেই আইনটা রিভিউ হয়। এবং আমাদের এখানে তো এগুলা এখন যদি মানে জোড়াতালি দিয়ে যদি করি, এখান থেকে একটা এটা হলে হবে। একটা ইন্টিগ্রেটেড একটা প্রসেস থাকতে হবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টে অ্যাপ্রুভ করে তখন বাংলাদেশ ব্যাংকে গেল। বাংলাদেশ ব্যাংক ইজ নট দি রাইট অথরিটি টু এই আইনগুলা করার জন্য আছে কিনা আমি জানি না, এটা লিগাল ইন্টারপ্রিটেশনের দরকার। কারণ হলো এটা হলো পাবলিক ইন্টারেস্ট রিলেটেড মানে লিটিগেশন ইস্যু হতে পারে, এবং সেই ক্ষেত্রে তখন বলবে যে কেন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি যদি এটা না করে, তাহলে তো এটা আরেকবার বলবে যে এটা তো অবৈধ। ওইটা কেউ বলতে পারে, কিন্তু এটা আমরা জানি না, এটা লয়াররা ভালো বলতে পারে। তো আপনাকে আপনার নেচার অফ জব, যেটা কাজের ধরন, যেটা একটা কমার্শিয়াল ব্যাংক হলো, সুভাষ দা বুঝবে, কমার্শিয়াল ব্যাংক হলো আপনার শর্ট টার্ম ডিপোজিটের উপরে নির্ভর করে, ম্যাক্সিমাম 3 বছরের উপরে ডিপোজিট তাদের থাকে। এটা ম্যাচুরিটি ম্যাচিং করে। মেয়েরা যেরকম শাড়ি টাড়ি পরলে যেরকম কি কি কালারের কি কি গহনা পরবে এগুলো ঠিক করে না, এক্স্যাক্টলি ওখানেও তাই। সেটা হলো আপনার 3 মাসের ডিপোজিটের এগেনস্টে 3 মাসের আপনার ডিপোজিট কত আছে, লোন কত আছে, এটা মিলাইতে হবে। তারপর 5 বছরের যদি টার্ম যেটা হয়, 5 বছরের টার্মের সাথে ডিপোজিটের সাথে 5 বছরের লোনের সাথে ম্যাচিং হবে। এই যে এটাকে বলে এই ম্যাচিং শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, আপনার পাঞ্জাবির সাথে আপনি কোন পড়ছেন সেটাও কিন্তু ম্যাচিং এর বিষয় আছে। অর্থাৎ নারীর উদাহরণ সবসময় ঠিক নয়। ছেলেদেরটা তো এটা কোনো ইম্পর্টেন্ট না। এই আলোচনায় শেষ আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেই আলোচনা আরেকটি আমার প্রশ্ন আছে। জি, আমার প্রশ্ন হচ্ছে যে দেখেন, আমরা কিন্তু সমস্যার মূল জায়গাটা যেতে পারছি না। এই যে মার্জার ইজ আ সিম্পটোম্যাটিক সলিউশন, যে আমার এখানে জ্বর আসছে, আমি এখানে মানে জোড়াতালি দিয়ে মার্জারের কথা বলছি, কিন্তু সমস্যার মূল কথা হচ্ছে আমার এখানে রিপ্যাট্রিয়েশন অফ ফান্ডস কি করে করবে। এখানে সরকার কেন জোরদার ভাবে অবস্থান নিচ্ছে না, কঠোর অবস্থান কেন নিচ্ছে না? বাংলাদেশ ব্যাংক কি এখানে দায়ী থাকবে না? ডক্টর জামালউদ্দিন, জাস্ট আ কোয়েশ্চেন রেফারিং টু ইউ। মানে মে মাসের 2 তারিখ থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, আমার ধারণা এখানে এই বিষয়ে আলোচিত হবে এবং আলোচনায় আসবে, স্ট্যান্ডিং কমিটিতেও আসবে আমার ধারণা। কাজে তখন হয়তো আরো বিষয়গুলো স্পষ্ট হবে, কিন্তু আমার এই আলোচনা শেষ করতে হবে। তার আগে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে। আমরা দেখলাম সংবাদের মধ্যে যে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কর্মসূচি পালন করছে তারা নানা রকম, এবং তারা বলেছে যদি দাবি মানা না হয়, মানে তারা কোনোভাবে এই একীভূতকরণ প্রক্রিয়া রাখতে রাজি নন, তারা এটি বন্ধের দাবি করেছেন। বলেছে যদি দাবি না মানা হয় তাহলে উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে, এমন একটি হুঁশিয়ারি দিয়েছে। এটি আসলে কি?
এটা রাজনীতির ভিতরে পড়ে, এটা রাজনীতি। অচল করে দিতে বলে, এটি অর্থনীতির মধ্যে পড়ছে না। আমরা অচল করে দিতে বলে, এক্স্যাক্টলি। জনগণই শায়েস্তা করবে, যাদের অর্থ আমানতকারীরাই শায়েস্তা করবে। আন্দোলন কয়জন করে আমরা দেখতে যাই, তাদের চাকরির গ্যারান্টি। ধরেন মার্জার হওয়ার পরে এটা বলছে 3 বছরের জন্য, আইন যেটা করছে এখানে বলছে 3 বছর পর্যন্ত চাকরি থাকবে। এরা কিন্তু বিরাষ্ট্রীয়করণের পদ্ধতিতে এরশাদ সাহেবের সময় যখন বিরাষ্ট্রীয়করণ হয়েছে তখনও কিন্তু এই ধরনের শর্তই গেছে, কিন্তু পরে কিন্তু অনেক লোককে কিন্তু ছাঁটাই করছে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি থেকে রূপান্তরের সময় মাসের পর মাসের কিন্তু মানববন্ধন হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি। এখন এটা তো জি, আমার মনে হয় আলোচনা আমরা এখানে আসলে শেষ করতে পারি, কারণ কোনো সমাধানের পথে যাওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। সামনের দিনগুলোর দিকে অপেক্ষা করতে হবে যে আসলে কিভাবে কি হচ্ছে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, ডক্টর সায়েম আমির ফয়সাল, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে থাকার জন্য। বেশ, যে আপনাদের প্রস্তুতি সেটি সম্পর্কে যদি একটু বলেন, এবং আপনারা কি জানতে পেরেছেন, কেমন হতে যাচ্ছে একটু জানছি। দেখুন, ভারতে সকাল থেকেই যে ভোট গ্রহণ শুরু হবে, উত্তর পূর্ব ভারতে ভোট গ্রহণ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু অন্যান্য রাজ্যে বিকেলবেলা পর্যন্ত ভোট চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রথম পর্যায়ের যে ভোট হচ্ছে তার প্রায় বেশিরভাগ আসনে 2019 সালে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছিল, একমাত্র তামিলনাড়ু বাদ দিলে। তামিলনাড়ুতে বিজেপি কোনো আসনে জয়ী হয়নি। এবারে তাদের লক্ষ্য, যদি তামিলনাড়ু থেকে নতুন কোনো আসন পাওয়া সম্ভব হয় তাহলে তাদের সম্পূর্ণ সংখ্যাটা বাড়ানোর জন্য, যে কথাটা প্রধানমন্ত্রী মোদীও ঘোষণা করেছে। ফলে পরীক্ষা হচ্ছে বিজেপি যে আসনগুলো জয়ী হয়েছিল সেগুলোকে ধরে রাখা। কারণ পশ্চিমবঙ্গেরও যে 3টি আসন, এই 3টি আসনেও ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে। ফলে এগুলো হাত বদল হওয়ার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যাতে সেখান থেকে বিজেপিকে থেকে কোনো আসন ছিনিয়ে নিতে পারে কিনা, সেটা দেখার বিষয় আছে। ফলে নিঃসন্দেহে ভারতে যে একটা কৌতূহল, এবং যেটা আপনি বললেন যে বিশ্বের মধ্যে সব থেকে বড় এরম ধরনের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, প্রায় অন্য নজিরবিহীন আর কি, এবং দীর্ঘ মেয়াদী যে নির্বাচন প্রায় 2 মাস ব্যাপী, এটাও কিন্তু অনেক কাল বাদে হচ্ছে। আগে 2 মাস এত লম্বা সময় দেওয়া হতো না। সেটা হয়তো অনেকগুলি কারণ থাকতে পারে, নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা বা স্পর্শকাতর এলাকাগুলো, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকায় হিংসাত্মক ঘটনা ঘটেছে সম্প্রতি। তার মধ্যে মণিপুরের নির্বাচন আছে কালকের মধ্যে, সেটাও খুব উল্লেখযোগ্য বিষয় একটি, যে মণিপুর অশান্ত হয়েছিল বেশ কিছুকাল সময় ধরে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরের মধ্যে উধমপুর, যেটা জম্মুর কাছাকাছি, সেখানে কালকে ভোট আছে। কাশ্মীরে বিধানসভা নেই, বিধানসভার এখনো কোনো ভোট হয়নি, কিন্তু এই প্রথম কাশ্মীর আবার 370 ধারা যে সংবিধান থেকে প্রত্যাহারিত হয়েছিল তারপরে এই প্রথম লোকসভা ভোট। ফলে সেদিক থেকে একটা কৌতূহল থাকবে। বড় মাপের প্রার্থী বেশ কিছু রয়েছেন যাদেরকে হয়তো আন্তর্জাতিক স্তরে সকলেই হয়তো পরিচিত নন, কিন্তু ভারতের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, যিনি একসময় ভারতীয় জনতা পার্টির সভাপতি ছিলেন, তার ভাগ্যও নির্ধারিত হবে আগামীকাল। বাকি বেশ কিছু স্থানীয় আঞ্চলিক নেতা রয়েছেন যাদের অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে, যিনি কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন, প্রতিমন্ত্রী হয়েছিলেন নিশীথ প্রামাণিক, তারও কেন্দ্রীয় নির্বাচন আগামীকাল রয়েছে। প্রস্তুতি তো চূড়ান্ত। এখন আশা করব যে এই ভোটটি সাধারণত ভারতে খুব বিচ্ছিন্নভাবে কিছু হিংসাত্মক ঘটনা সাধারণত শান্তিপূর্ণভাবেই হয়ে থাকে। এখন গ্রীষ্মের দাবদাহ প্রচন্ড বেড়ে গিয়েছে, কারণ বহু রাজ্যে 40 ডিগ্রির ওপরে তাপমান ছুঁয়েছে। সেক্ষেত্রে ভোটারদের আগ্রহ কতটা থাকে, যদিও নির্বাচন কমিশন আবেদন করছেন যাতে সকলে ভোট দেন। এবারে নতুন ভোটারের সংখ্যাটাও কিন্তু রেকর্ড পরিমাণে বেড়েছে। যাদের 18 বছর বয়স হয়েছে সেই ভোটারদের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। ফলে এই নতুন যুবা সম্প্রদায়, তরুণ যারা ভবিষ্যৎ ভারত কেমন হবে, কেমন হতে চায় বা কেমন তারা দেখতে চান, তার একটা প্রতিফলন কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখব বলে আশা করছি। জি জি, আপনি আছেন? দুটো প্রশ্ন। জি, উদিত ইসলাম। গৌতম দা, এই যে কালকে থেকে নির্বাচন, কিন্তু এবার কি কোনো কারণে মনে হচ্ছে যেমন পার্শ্ববর্তী দেশ হিসেবেও খুব একটা আঁচ লাগছে না? ফলে এমনিতে শান্তিপূর্ণ নির্বাচন ভারতে হয়ে আসছে,
সেইটাই ঘটনা নাকি অন্য কোনো বিশ্লেষণ আপনার আছে? এক। 2 নাম্বার হচ্ছে আমাদের এখানে নির্বাচন সম্প্রতি গেছে, সেটা নিয়ে আন্তর্জাতিক মহলে যে পরিমাণ চাপ, যে পরিমাণ তদারকি, যে পরিমাণ আসা যাওয়া, সেগুলোর কিছুই ভারতে আপনি দেখছেন নাকি বাইরের পর্যবেক্ষক কিরকম আছে না আছে কোনো যদি আমাদেরকে জানাতেন। না, ভারতীয়, আমি শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। ভারতীয় জনতা পার্টি বেশ কিছু দেশ থেকে তারা পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানিয়েছেন, যেটা মানে রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং নির্বাচন কমিশনও সাধারণত পর্যবেক্ষক আমন্ত্রণ করেন, যেমন বাংলাদেশের পর্যবেক্ষকদের বিদেশি পর্যবেক্ষক ছিল বাংলাদেশের নির্বাচনের সময়। কিন্তু যেটা বললেন আপনি যে তার মধ্যে যে বিদেশি হস্তক্ষেপ, এরকম কোনো চাপ বা কোনো মুখে কোনো আমরা কোনো মানে কখনোই দেখিনি বা এখনো দেখছি না, এবং কোনো বিরোধী দলও এই বিষয়ে কোনো প্রশ্ন তুলছেন না যে এটা, বা শাসক দল, যে তাদের উপর কোনো চাপ তৈরি করা হচ্ছে বিদেশি রাষ্ট্র থেকে। সেই ঘটনাটি এখানে ভারতের নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে আরেকটি প্রথম প্রশ্ন করলেন যে আগ্রহ কম, একটা ঘটনা যে দীর্ঘকাল ধরেই ভারতে যে বর্তমান সরকার 10 বছর যে তারা ক্ষমতায় আছেন, তার পরবর্তীকালে যে অবস্থা, তাতে মনে হয়েছে যে অনেকেরই এবং বহু জনমত সমীক্ষায় প্রকাশিত যে নরেন্দ্র মোদী সম্ভবত দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন। ফলে অনেক নির্বাচনে যে কৌতূহল থাকে, কৌতূহলটা তো অনেকটা হয়তো কম। কিন্তু তার মানে এই নয়, কিন্তু ভারতের নির্বাচন কিন্তু বহু চমক তৈরি করে। এবং ঠিক একরকম ভাবে আমি বলি, যেটা বারবার বলছি, যে 2004 সালে ধরা হয়েছিল যে অটল বিহারী বাজপেয়ী 300 আসনে জয়ী হয়ে ফিরবেন, কিন্তু সরকার গঠন করেছিল কংগ্রেস। ফলে ভারতের জনতা, তারা কিন্তু তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা কি ধরনের সরকার চান তার একটা কিন্তু প্রতিফলন ঘটান একটা বোতাম টিপে। ব্যালট তো নয়, এখানে ইভিএম মেশিনে ভোটা, এবং প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম মেশিন, যদিও সেটা নিয়ে একটা বিতর্ক আছে যে ইভিএম মেশিনের। এবং আরেকটি কারণ হতে পারে যে অনেকটা বিদেশেও যে আগ্রহ কম অনেকটা, তার কারণ ভারতের যে বিরোধী দলগুলি তারা এতটাই দুর্বল, এবং বহু বিরোধী দলের বিরুদ্ধে নানা রকম যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তারা, এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ নেতা 2জন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলে রয়েছেন, তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, যার সম্পর্কে সকলেই একটা আন্তর্জাতিক স্তরেও একটা তার ধারণা তৈরি হয়েছিল। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর জার্মানি এবং যুক্তরাষ্ট্র থেকে মন্তব্য করা হয়েছিল, এবং তারা মনে করেছিলেন যে তাদের এই বিষয়ে প্রশ্ন আছে এই গ্রেপ্তার নিয়ে। কিন্তু সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোরভাবে প্রতিবাদ জানানো হয়, এবং বলা হয় যে এটা ওই ধরনের মন্তব্য ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ। ফলে এরপরে আর তারা কিন্তু কেউ কোনো মন্তব্য করেননি। জি, আমরা আলোচনা খুব বেশি দীর্ঘ করতে পারবো না, হাতে আর 1 মিনিট সময় আছে। সুভাষ সিংহ রায় যদি মন্তব্য করেন। আমি একটা ছোট্ট প্রশ্ন মন্তব্য করি, প্রশ্ন করার সময় নেই, মন্তব্য করতে হবে। একদম প্রশ্ন করার সুযোগ নেই। 10 লক্ষর উপরে যে ভোট কেন্দ্র, এখানে সকাল 7টা থেকে যে ভোট দেওয়া শুরু হবে সন্ধ্যা 6টা পর্যন্ত, এত দীর্ঘ 11 ঘন্টা সময়, এটা পৃথিবীর কোনো দেশে এত সময় ধরে। আমাদের সময় শেষ। খুব ছোট করে উত্তর নিতে হবে। যাতে সব থেকে বেশি মানুষ ভোটে অংশগ্রহণ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে অংশগ্রহণ করতে পারেন, তাদেরকে সময় দেওয়া হলো তাদের মতামত প্রকাশে। জি, অনেক ধন্যবাদ। শেষ করতে হচ্ছে গৌতম লাহিড়ী, ধন্যবাদ, আপনি ছিলেন আমাদের সাথে, পুরো সময়টি পেয়েছি উদ্দিস ইসলাম। সুভাষ সিংহ রায়, শেষ করতে হচ্ছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে নিশ্চয়ই আগামীতে দেখা হবে। শুভরাত্রি।